আমার জন্ম তোমার জন্য, আমার ভালোবাসা শুধু তোমার, যতদিন জীবন থাকে ওহো বলবো শুধু তুমি আমার। ও আল্লাহ রে, জ্বলে গেল রে, পুড়ে গেল রে আমার গালটা। ওই চুপ, একদম নাকামি করবি না। আমি কই ন্যাকামি করলাম? তুমি তো আমার দুটা মানে গাল লাল করার মতো ওষুধ দিলা, তাহলে আমি কি করব? তোর তো মেরে ফেলা উচিত, বেয়াদব একটা। আমি কি করেছি সেটা তো বলবা। তুই আমাকে দেখে গান গাওয়া শুরু করলি কেন? আপু বিশ্বাস করো, আমি তোমায় দেখে গান গাইনি। আমি তোমাকে তো দেখি নাই যে গান ধরবো। তাহলে গান গাইছিলি কেন? কি আজব মানুষ, গান গাই কেন? যখন মন ভালো থাকে তখনই তো গান গাই, তাই না? তা ঠিক তো। তোর মতো পিচ্ছির কিসের জন্য মন ভালো বলতো শুনি একটু। না, আমার বলতে লজ্জা করছে। তুই বলবি নাকি দিব আরেকটা? না থাক, আর দেওয়া লাগবে না। এমনিতেই গালে মনে হয় 10টা আঙুলের দাগ বসে গেছে। তাহলে বল। আসলে আপু হয়েছে কি জানো, আমি না আজকে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলি তুই? আমি না এত আমিনা আমিনা করিস কেন? বল, কি বলবি? আমি না আজকে স্বপ্নে আমার মনের ইচ্ছাটা পূরণ করেছি। কি মনের ইচ্ছা পূরণ করলি? আজকে স্বপ্নে তোমাকে না ইচ্ছা মতো থাপড়াইছি, হা 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 বলে দিলাম দৌড়। আর আসার সময় শুনলাম জান্নাত আপু আমাকে বলছে, কুত্তা শয়তান, তোর যদি হাতের কাছে পাই তাহলে তুই আজ শেষ। ধুর, পাগলের কথায় কি কেউ কান দেয়, তাই না? আমিও দিলাম না। আসলে আজকে বাসা থেকে কলেজে যাওয়ার জন্য বের হয়ে দেখি জান্নাত আপু আমার সামনে দিয়ে কলেজে যাচ্ছে। তাই আমি আজকে সুযোগটা বুঝে দিলাম, পাগলি চাটাইয়া। আসলে পাঠক ভাই, আমি না জান্নাত আপুকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারি না, ভয় করে। দেখছেন ভাই, আমি জান্নাত আপুর প্রেমে এত পাগল হয়ে গেছি যে আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি। আমি রাজীব, বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। আমার আর একমাত্র ছোট বোন আছে যার নাম নীলা। সে আমেরিকাতে তার জামাইয়ের সাথে থাকে, মানে আমার দুলাভাইয়ের সাথে থাকে। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আর যাকে এত ভালোবাসি তার নাম তো জানিনি, তাও বলছি, সে হচ্ছে জান্নাত। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। আর জান্নাত আপু অনার্স 2য় বর্ষে পড়ালেখা করে, আমার থেকে প্রায় 3 বছরের বড়। তাতে কি, ভালোবাসার কি কোনো বড় ছোট মানে? আপনারাই বলুন। কিন্তু তা সে বুঝছে না। আমি যে ওকে বলি নাই, তবে ওইবা বুঝবে কি করে। পরে চলে আসলাম, এসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম ক্লাস করতে। আর বরাবরের মতো আজও আমরা বন্ধুরা পিছনে বেঞ্চে গিয়ে বসলাম, আর পড়ার মাঝে মাঝে মেয়েদের সাথে কাগজ ছিঁড়ে গোল গোল করে ওদের মারছিলাম। কিন্তু ওরাও আমাদের সাথে মজা শুরু করে দিচ্ছে। আর ওদের যে স্যার লেকচার দিয়েছে সেদিকে কারো খেয়াল নাই। পরে স্যার তার ক্লাস শেষ করে চলে গেল, আর আমরা আমাদের মতো মজা করে যাচ্ছি। একটু পর সব ক্লাস শেষ করে বাইরে বের হচ্ছি, সবাই মজা করতে করতে। হঠাৎ আমি পড়ে গেলাম, পড়ে গেলাম কারো ধাক্কাকে। কার ধাক্কায় পড়ে গেলাম তা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। জান্নাত আপু আমাকে ধাক্কা দিছে, আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে পুরো গিলে ফেলবে। আমি তার এই রূপ দেখে ভয় দিচ্ছি, দৌড়ে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পর আম্মু দরজা খুলে দিল। আমাকে হাঁপাতে দেখে বলল, কিরে হাঁপাচ্ছিস কেন? কেউ কি ধাওয়া করেছে? মা, কি যে বলবো, তোমার ছেলে আজ প্রাণ নিয়ে যে বাসায় আসতে পেরেছে এটাই অনেক বড়। তা গুণদুর ছেলেকে কোন মানুষ বা জিন ধাওয়া করেছে? সে জিন না, কিন্তু সে মানুষরূপী পেতনি গো, পেতনি। তা কে সেই পেতনি? আমাদের বাসায় উপরতলায় থাকে না জান্নাত আপু, ওই আপুটা। কি তুই জান্নাতকে পেতনি বলিস? তোর সাহস তো কম না। আর নিশ্চয়ই তুই কিছু করেছিস, তাই ও তোকে ধাওয়া করেছে। মা, আসলে হয়েছে কি, পরে মাকে সব বললাম। তুই একটু মানুষ হ বাবা আমার। আর মেয়েটা অনেক ভালো, তুই ওর পেছনে লেগেছিস কেন? ভালো না ছাই, আমি ওকে কত ভালোবাসি, আর ওকে কিছু বুঝে না বলে মুখে হাত দিলাম। কি, তুই জান্নাতকে ভালোবাসিস? কি রে, কথা বল, তুই ওকে ভালোবাসিস? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। জান্নাত কি জানে? না, ওকে কিছু বলি নাই। জান্নাত তো তোর থেকে অনেক বড়। বড় তো কি হয়েছে? দেখ বাবা, যা করবি ভেবে চিন্তে করবি। আর জান্নাতের যদি বিএফ থাকে তখন কি হবে? তা তুমি চিন্তা করো না, আমি জানি ওর কোনো বিএফ নেই। না থাকলেই ভালো। যা যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। যাচ্ছি। পরে আমি গোসল করে দুপুরের খাবার খেয়ে ঘরে এসে ঘুম দিলাম। এক ঘুমে বিকালে উঠলাম। ঘুম থেকে উঠে ছাদে গেলাম, গিয়ে দেখি জান্নাত আপু দাঁড়িয়ে আছে। পিছন থেকে গিয়ে বললাম, আপু আমাকে মাফ করে দাও, আমি ওই সময় ইচ্ছা করে ধাক্কা খাই নাই। জানি। আচ্ছা, তোমার কি মন খারাপ? কেন তোর এমন মনে হলো? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। আচ্ছা বাদ দে এই কথা, তুই বল
তোর জিএফ কেমন আছে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ আপু, আমার কোনো জিএফ টিএফ নেই। কি বলিস? আর আমিও বা কাকে জিজ্ঞেস করলাম? তুই তো পিচ্ছি, তোর আবার জিএফ আসবে কোথা থেকে? আপু, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তোর আবার মান অপমান আছে নাকি? নাই মানে অনেক বেশি আছে। আর আমার বয়স 19 হলে পিচ্ছি হলাম কিভাবে? ও লে লে লে, এই পিচ্ছির দেখি 19 বছর হয়ে গেছে, আমার বিশ্বাস হয় না। তা কি করলে তোমার বিশ্বাস হবে শুনি? সেটা আমি কি জানি? আমি জানি কি করলে বিশ্বাস করবা। কি করবি তুই? দেখাচ্ছি কি করি। বলে জান্নাত আপু জড়িয়ে ধরে প্রায় 5 মিনিট ধরে আমার ঠোঁটটা এক করে দিলাম। জান্নাত আপুকে কিস করার পর যেই না ছাড়া পেল। পিচ্ছির শয়তান কুত্তা, তুই আমার সাথে এটা কি করলি? উফ আপু, লাগছে তো। আর আপনি তো বললেন আমি পিচ্ছি না, বড় হয়েছে সেটা প্রমাণ। তাহলে এখন কেন মারছেন? হুম, কিন্তু তাই বলে তুই এভাবে অপমান করবি? শয়তান একটা। আচ্ছা, আমি না হয় জোর করে করলাম কিস, তাহলে তুমি বারণ করলে না কেন? তুমিও তো আমার সাথে মত দিলে কেন? তার মানে তুমি এটাই চাইছিলে, তাই না? না মানে এটা কেন চাইবো? কারণ তুমি আমাকে ভালোবাসো তাই। তোকে কে বলছে আমি তোকে ভালোবাসি? আর আমি কি তোকে কোনোদিনও বলছি যে আমি তোর মতো পিচ্ছিকে ভালোবাসি? বারে, কি বললে? আমি বুঝি না? বুঝি। তুমি সবসময় আমার সাথে কথা বলতে আসো, আবার বের হওয়ার আগে তুমি নিজে থেকে বের হয়ে যাও, যাতে আমার সাথে ইচ্ছা করে ঝগড়া করতে পারো। আর আমি যে পিচ্ছি না সেটা কিন্তু একটু আগে প্রমাণ করলাম। আবার যদি প্রমাণ হয় তাহলে এবার কিন্তু কিস করলে 5 মিনিটে না, 10 মিনিট আগে ছাড়বো না বলে দিলাম। ওই রাচিব, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। তুই কিন্তু আমার হাতে এবার মার খাবি বলে দিলাম। কেন? সত্যি কথা বলছি তাই কি মাইর দিবা? আজকাল সত্যি কথার দাম নাই। তাছাড়া তুমি যে আমাকে ভালোবাসো সেটা আগে বললেই তো পারতে। ওই, আমি তোকে ভালোবাসি না, আর তুই আমার ছোট। ভাবলি কি করে যে আমি তোকে ভালোবাসবো? দূর হ সামনে থেকে। ভালোবাসো না তো আমাকে? না, বাসি না। সামনে যা তোর সামনে থেকে। আচ্ছা যাচ্ছি। তারপরে কিন্তু আমাকে কিছু বলতে আসবে না যে তুমি আমায় ভালোবাসো, তখন কিন্তু আমি তোমাকে মারবো বলে দিলাম। আমি বলবো তোকে ভালোবাসি? এটা কখনো হবে না বলে দিলাম। আর এখন যা তো এখান থেকে, নয়তো আমি চলে যাচ্ছি। তুমি গেলে যাও, আমি এখন যাব না, একটু এখানে লাইন মারবো। কি? কার সাথে লাইন মারবে? সেটা আমি তোমায় কেন বলবো? বলিস না। বলেই জান্নাত আপু চলে গেল। আর আমি ফোন বের করে ফারজানাকে আমাদের বাসার ছাদে আসতে বললাম। ফারজানা আমার সাথে পড়ে আর আমার পাশের বিল্ডিংয়ে থাকে, কিন্তু ফারজানা আমাকে একটু একটু ভালোবাসে। আমি পেছনে ছাদের গেটে তাকিয়ে দেখি কারো ছায়া দেখা যাচ্ছে, মনে হয় জান্নাত আপুর। তাই শিওর হওয়ার জন্য ফোনে মিথ্যা কথা বলার নাটক করলাম। আর দেখি ওই যে ছায়া গেটের ভেতর থেকে বের হচ্ছে। এটা জান্নাত আপু। পরে মিথ্যা নাটক বন্ধ করলাম, এখন আসল নাটক করব। একটু পরে ফারজানা আসলো। আমি ওকে মেসেজ করে সব বললাম যে ওর সাথে এখন মিথ্যা প্রেমের নাটক করব। এই, আমার বাবুটা কেমন আছে? আমার বাবুনি আমার কাছে আসলে কি খারাপ থাকা যায়? তা বাবুনি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমার বাবুটা? তা আমার বাবুনি কি দুপুরে খাইছে? খাইছি। আমার বাবুটা কিছু খেয়েছে? সেও খাইছে। আচ্ছা বাবুনি, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার হবু শাশুড়ি আমাকে আসতেই দেয় না, তাহলে কি করব বলো? তাও ঠিক, কিন্তু আমার শাশুড়িটা অনেক ভালো। ভালো না ছাই, আমার বাবুটার সাথে আমার দেখা করতে দেয় না, সে আবার ভালো। তুমি আমার শাশুড়িকে একদম কিছু বলবে না বলে দিলাম। কেন বলবো না? আমার বাবুর সাথে দেখা করতে যে আমাকে দিবে না, সেই খারাপ, বুঝছো? বুঝলাম। কি বুঝলে? বুঝেছি যে আমার বাবুনিটা আমায় অনেক ভালোবাসে। আমার বাবুটা কি আমায় ভালোবাসে না? সেও তোমায় অনেক ভালোবাসে। নাটু। আমি আর ফারজানা মিটিমিটি হাসছি আর চোখে দেখছি যে জান্নাত আপু রাগে ফুলছে, কিন্তু কিছু বলতে পারছি না। একটু রেগে দুঃখে চলে গেল। আমি আর ফারজানা শুধু হাসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটু পরে আমি চলে গেলাম ছাদ থেকে নিজের ঘরে। পরে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। রাত 8টার দিকে বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। 2 ঘন্টা পরে খাবার খেয়ে ফেসবুকে ঢুকলাম। ঢুকে আমি ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দিলাম। আর আমি বের হয়ে আসলাম, কারণ এখন থাকলে এত বেশি মজা পাবো না। মজা পাবো কাল কলেজে। পরে বেশি চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে মায়ের ঝাঁটার বাড়ি খেয়ে ঘুম থেকে উঠলাম। উঠে গোসল করে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রওনা দিলাম। কিন্তু আজ জান্নাত আপুকে দেখলাম না। পরে দেখি ফারজানা আমাকে ডাকছে ওর সাথে যাওয়ার জন্য। আমিও ওর সাথে হাঁটা শুরু করলাম। একটু পরে পিছনে চেয়ে দেখি জান্নাত আপু আসছে। তাই আমি আর ফারজানা ক্লোজ হয়ে হাঁটছি।
আর তা দেখে জান্নাত আপু রাগে ফুঁসছে। আমি আর ফারজানা হেসে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম, আর জান্নাত আপু আমাদের পিছনে পিছনে চললো। একটু পর ফারজানা একটা কাজ করলো, তা দেখে জান্নাত আপু আর সহ্য করতে পারলো না। কি ভাবছেন আমাকে থাপ্পড় মারছে? আরে না, মারছে তো ফারজানাকে। আমি তো দেখে হা করে আছি যে জান্নাত আপু কি করলো। ওই সিমি, তুই ওর হাত ধরছিস কেন? বেয়াদব মাইয়া, তোর সাহস তো কম না? তুই রাজীবের হাত ধরিস? শোন, রাজীব শুধু আমার, আর কারো না। কথাগুলো বলে জান্নাত আপু চুপ হলো। কি হয়েছে কি? ফারজানা আমার হাত ধরেছিল আর সেটা আমার কথাই ধরেছে, কিন্তু জান্নাত আপু যে এতটা রিয়্যাক্ট করবে সেটা আমি ভাবিনি। আপনি ওকে মারলেন কেন? ও তোর হাত ধরছে কেন? ভালোবাসার মানুষের হাত ধরবে না তো কি অন্যজনের হাত ধরবে? ও আমায় আর আমি ওকে ভালোবাসি, এতে আপনি ওকে মারলেন কেন? মারছি বেশ করছি, আর তুই ওকে ভালোবাসিস তাই না? তোর ভালোবাসা আমি বের করছি। দাঁড়া, আজই আমি তোকে বিয়ে করব। এটা মগের মূল্য যে আপনি বললেন আর আমি বিয়ে করে নিব? না, এটা হবে না। আমি আপনাকে বিয়ে করব না। আপনি বা কেন আমাকে বিয়ে করবেন? আপনি আমার বড় আপু, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। তুই যেটার মূল্যক ভাবিস সেটা মূল্যক, আর তুই বিয়ে করবি না মানে? তোর ঘাড় বিয়ে করবে। তার আগে তুই এটা বল, তুই আমাকে আপনি করে বলছিস কেন? আমার ইচ্ছা আমি বলেছি কারণ আপনি আমার বড় আপু, আপনাকে তো সম্মান করতে হবে তাই না? আর আপনি একটা বলুন, কেন আমাকে বিয়ে করতে চান? বড় বলে সম্মান করবি ঠিক আছে, কিন্তু বড়দের কথা শুনতে হয় জানিস না? আর আমি তোকে ভালোবাসি, তাই তোকে আমি বিয়ে করব। আর কোনো কথা আছে? আমার মনে হয় না আছে। আর তুই এখন আমার সাথে বাসায় চল, তোর বাবা মায়ের সাথে কথা বলে আজই তোকে বিয়ে করব। আপনি কালকে আমাকে বললেন আমায় ভালোবাসেন না, তাহলে এখন কেন বলছেন আমাকে ভালোবাসেন? আমি আপনাকে কাল বলেছিলাম ভালোবাসলে বলেন, কিন্তু আপনি আমায় ঝাড়ি দিয়ে বলেছিলেন আপনি আমায় ভালোবাসেন না। আর ফারজানা কি হবে? সেটা আমি এমনি বলেছিলাম, আর আমি কি জানি যে তুই এমন করবি? তাহলে অমন করতাম না। এই মেয়ের আর কি হবে, অন্য ছেলের সাথে ঘুরুক, কিন্তু তোর সাথে ঘুরতে পারবে না, এটা আমার শেষ কথা। আসলে আপু, রাজীব আপনাকেই ভালোবাসে, আর ও যে এত কথা আর এত কিছু করলো সেটা ওর সব অভিনয়। আমরা আপনার মুখ দিয়ে ভালোবাসার কথা বের করার জন্যই এই অভিনয় করছি। আমি এবার শেষ। এই মাইয়ারে কে কইছে যে এখনই এসব বলতে? এখন তো জান্নাত আপু আমাকে মেরেই ফেলবে, তাই আমি দৌড় দেওয়ার জন্য যেই পিছনে পা বাড়িয়েছি অমনি এই দাঁড়া, কই ভাগোস? ইয়ে মানে আপু। তুতলাস কেন? আর তুই আমাকে আপু বলবি না, এই শেষবারের মতো বললাম। তুই আমার সাথে এই অভিনয় করতে পারলি? আচ্ছা আপু বলবো না, তাহলে কি বলবো? আর আপনি তো বলেছিলেন যে আমায় ভালোবাসেন না, তাহলে কি করব? তাই তো তোর মুখ থেকে ভালোবাসি শুনবো বলেই এত অভিনয় করলাম। তুই আমার নাম ধরে ডাকবি আর তুমি করে বলবি, আর কোনোদিন আপু আর আপনি করে বলবি না। তুই জানিস তোর ওই অভিমানের জন্য কত কান্না করছি আমি? তোমার জন্য? তুমি কান্না করছো? তুমি যদি কাল বলতে আমায় ভালোবাসো তাহলে তো আর আজকে কান্না করতে হতো না। এখন এসব বাদ দাও। তুমি বলছো আজকে আমায় বিয়ে করবে, সেটা কি হলো? সত্যি কি বিয়ে করবে নাকি মিথ্যা কথা বললা? ওই, তুই আর আপু প্রেম কর, আমি যাই রে। আচ্ছা ফারজানা, তুমি আমাকে মাফ করে দাও। বোঝোই তো, ভালোবাসার মানুষের হাত যদি অন্য কেউ ধরে তাহলে কেমন লাগে। আমারও তেমনই লাগছিল, তাই তোমাকে রাগের মাথায় থাপ্পড় দিয়েছিলাম। আপু, মাফ চাওয়ার কি আছে? আপনি তো আমার বড় আপুর মতো, আপনি মাফ চাইয়েন না প্লিজ। আর আমি কিছু মনে করিনি। আপনারা থাকেন, আমি আসছি, এখন আমার ক্লাস আছে। আর রাজীব, তুই আজকে ক্লাস করবি? মনে হয় করতে পারবো না, তুই যা ক্লাস কর। আচ্ছা। এখন বলো বিয়ে করবে নাকি? করব। আগে চল, তোর আব্বু আম্মুকে আর আমার আব্বু আম্মুকে রাজি করাই, তারপরে। তাহলে এখনো কেন দাঁড়িয়ে আছো? চলো তাড়াতাড়ি বাসায়। পরে আমি আর জান্নাত আপু রিক্সা ডাক দিয়ে রিক্সায় উঠলাম। আমি কোনোদিন কোনো মেয়ের সাথে এক রিক্সায় বসি নাই, তাই আমি যথেষ্ট পরিমাণে জান্নাত আপু থেকে দূরে বসেছি, কিন্তু জান্নাত আপু ততই আমার এদিকে ঘেঁষে বসছে। কি করছো? এত চেপে বসছো কেন? আমার হবু স্বামীর গায়ে গা মিশিয়ে বসেছি। তো তোর কি হয়েছে রে? আমি কিছু না বলে ভাবছি আসলে তো ঠিকই বলছে। এখন তো সে আর আমার বড় আপু না যে সমস্যা হবে, তাই আমিও চেপে বসলাম। কিন্তু আরও একটা কাজ করলাম, ওর হাতটা ধরলাম। দেখে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, তাই আমি ভাবলাম হয়তো ভালো লাগছে না, তাই আমি হাতটা ছেড়ে দিলাম। ও মা, এ কি! হাত ছেড়ে দিয়ে মনে হয় মহা ভুল করছি। ওই, তুই হাত ছাড়লি কেন? আমি ভাবলাম তোমার ভালো লাগছে না তাই ছেড়ে দিয়েছি। আমি তোকে কি একবারও বলছি আমার খারাপ লাগছে? তুই এত বুঝিস কেন? আচ্ছা মাপ চাই, আর বেশি কথা কিছুই বুঝবো না।
এখন থেকে যা বলবা তুমি তাই করব। মনে থাকে জানো। হুম। পরে জান্নাত আপু নিজেই আমার হাত ধরলো, এমনভাবে ধরেছে মনে হয় আমি কোনো পলাতক আসামি যে ছেড়ে দিলেই আবার ভেগে যাবে। পরে বাসায় আসলাম, বাসায় সিঁড়ি দিয়ে উঠেছি, এমন সময় জান্নাত আপু আমায় বলল, তুই ঘরে গিয়ে তোর মাকে বলবি, আর তোর মা যেন তোর আব্বুকে বলে যে যদি আজকে আমার সাথে যদি তোর বিয়ে না দেয় তাহলে আমি সুইসাইড করব। তাহলে দেখবি বিয়ে দিয়ে দিবে, আর আমিও এরকম কথা বলবো। আল্লাহ কি সাংঘাতিক মেয়ে গো তুমি। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করতে পারি, আর যদি আমাকে বিয়ে না দেয় তাহলে সত্যি কথা আমি সুইসাইড। আর বলতেই দিলাম না, তার আগে 4 ঠোঁট এক করে দিলাম। কিছু সময় পরে বললাম, আর কোনোদিনও এই কথা শুনলে তোমার আগে এবার আমিও কিচ্ছু বলতে পারলাম না। এবার আমার ঠোঁট বন্ধ করে দিছে ছাড়ার পরে। তুইও আর বলবি না, বললে খবর আছে। আচ্ছা বলবো না। আচ্ছা যা গিয়ে বল, আমিও বলি। হুম। পরে আমি জান্নাত আপুকে ওর বাসায় পর্যন্ত দিয়ে আসলাম, আর আমি বাসায় এসে মাকে বললাম যে তোমার বৌমা রাজি হয়ে গেছে আর ও আমাকে অনেক ভালোবাসে। পরে জান্নাত আপু যা যা বলল ওইটাও বললাম। শুনে আম্মু বলল যে আম্মু নাকি আব্বুর সাথে কথা বলবে। আম্মু আব্বুর কাছে গিয়ে, তোমার সাথে আমার কিছু কথা আছে, সময় হবে? তোমার কি আমার সাথে কথা বলার জন্য অনুমতি নিতে হবে নাকি? না, কথাটা এমন যে তাই নিচ্ছি। কি এমন কথা বলো শুনি। আমাদের উপরের ঘরের মুর্শিদ ভাইয়ের মেয়ে জান্নাত আছে না, ওনা সুইসাইড করবে। কি বলো এসব? ও কেন সুইসাইড করবে? শুনেছি মেয়েটা অনেক ভালো, কিন্তু একটু রাগী, তাহলে সুইসাইড করবে কেন? ও বলেছে আজকে রাতের মধ্যে যদি বিয়ে না দেয় তাহলে নাকি ও সুইসাইড করবে। বিয়ে করবে? বিয়ে দিয়ে দেওয়া উচিত। তা পাত্রটা কে? সেটাই তো সমস্যা। কিসের সমস্যা? সমস্যা হলো যে পাত্র তোমার আমার ছেলের রাজীব। কি বলো এসব? রাজীব তো ওর থেকে অনেক ছোট, তাহলে কিভাবে সম্ভব তুমি বলো? সেটা ঠিক, কিন্তু ওরা একে অপরকে ভালোবাসে। জান্নাত সুইসাইড করলে তো রাজীব কিছু একটা করে ফেলবে, তখন আমরা কি করব? এবার তুমিই বলো। তাই বলে নিজের থেকে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করবে? তো কি হয়েছে? আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি ভুলে গেছো? উনি তো ওনার থেকে 15 বছরের বড় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মহামানব, আর তুমি তোমার ছেলেকে তার সাথে তুলনা করছো? আমি তুলনা করছি না, কিন্তু আমরা তো ওনারই উম্মত, তাই না? তাই বলছি তুমি ওদের বিয়েটা মেনে নাও। আগে ওর বাবা মায়ের সাথে কথা বলি, তারপর সব সিদ্ধান্ত নিব, এর আগে না। আচ্ছা। পরে আব্বু বাসা থেকে উঠে মনে হয় জান্নাতের বাসায় গেল, আর আমি এসব কথা আড়াল থেকে শুনছিলাম। পরে আম্মু আমার কাছে এসে, তোর বাবাকে বলেছি, এখন জান্নাতের বাসায় গেছে মনে হয়, আজই তোদের বিয়ে হয়ে যাবে। আম্মু তোমাকে অনেক ধন্যবাদ। ধুরবোকা ছেলে, মাকে ধন্যবাদ দেয় কেউ? না মা, কিন্তু তোমার মতো কেউ হয় না। এখন যা একটু রেস্ট নে, তোর আব্বু আসুক, দেখি কি বলে, পরে শপিং করতে যাবি। আচ্ছা। পরে আমি রেস্ট নিতে গেলাম। আসলে আমার আব্বু আর আম্মু অনেক ভালো। আমি আমার আব্বু আম্মুর সাথে অনেকটাই ফ্রিভাবে কথা বলি, কারণ তারা আমায় বলে মনে যা আসে সব প্রকাশ করতে, নয়তো ভবিষ্যতে কষ্ট পেতে হয়। আর আমি তাদের সাথে সব কিছু শেয়ার করি, কিন্তু নিজের বিয়ের কথা কিভাবে নিজের মুখে বলি তাই আম্মুকে বলছি। আর আব্বু তো দেখলেনি কি করলো। হঠাৎ আমার ফোনে কল আসলো। ফোনের দিকে তাকিয়ে দেখি জান্নাত আপু ফোন করেছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। এই জানিস, তোর আব্বু না আমাদের বাসায় এসে বিয়ের কথা ফাইনাল করে গেছে। কি মেয়ে ভাই, ফোন করে কেমন আছিস কি করি না করি কিছু জিজ্ঞেস না করে ডাইরেক্ট বিয়ের কথা বলে। মানে কি? তোর মুখ নাই, কিছু বল। কি বলবো? যে মেয়ে হবু স্বামীকে তুই করে কথা বলে তার সাথে কি কথা বলবো? ও তাই? আমার বাবুটার সাথে কিভাবে কথা বলবো? তুমি করে বলবে, আর না হয় আমি আপনাকে আপনি করে বলবো। আচ্ছা বলবো। আম্মু বলেছে শপিং এ যেতে আমাদের সাথে, তুমি কি যাবে? যাব না মানে 1000বার যাব। আমার শাশুড়ি মা বলেছে যেহেতু যেতে তো হবেই। রেডি হয়ে আসো। আচ্ছা। পরে ফোন রেখে দিলাম। আমি রেডি হয়ে নিলাম, আর জান্নাতও চলে আসলো, কিন্তু বাসায় না। আমাকে ফোন করে বলেছে বাইরে আসতে, তাই আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়ে শপিং করতে চলে আসলাম। আমরা দুজনে শপিং করে বাসায় এসে দেখলাম আমার সব কাজিনরা, চাচা চাচি, খালা খালুরা চলে আসলো, আর আমার কিছু বন্ধুরাও চলে আসলো। বুঝতে পারছি এগুলো সব আমার আম্মুর কাজ, কিন্তু আমার বোনটা আসতে পারবে না। একটু পরে আমার গায়ে হলুদ হলো, সব হলো, কিন্তু একটা মজার ব্যাপার হলো বাইরে থেকে কেউ আমাদের বাসা দেখলে কেউ বলবে না যে এখানে বিয়ে হচ্ছে, কারণ বাসা সাজানো হয়নি, কারণ সময় কম, তাই কিছুই সাজানো হয়নি, শুধু আমাদের সাজানো হবে আর বাসর ঘর সাজানো হবে। পরে আমাদের বিয়েটা হয়েই গেল। আর শালা বন্ধুগুলো আমারে যাইতেই দিবে না বাসর ঘরে। মনে হয় রাত প্রায় 11টা বাজে, তখন যাইতে দেয় আর বলে,
আরে ভাই, বিয়ে তো করলি, এখন তো ভুলে যাবি, তাই যাওয়ার জন্য পাগল হয়েছিস। কি করবো আর, তাই মুখ বুঝে সহ্য করে নিচ্ছি। একটু পরে যা দেখলাম তা দেখার জন্য একটু প্রস্তুত ছিলাম না। নতুন বউ এত রাতে ছাদে আসছে, মানে জানাত আপু আসছে, আর আইসাই এই শয়তানগুলো, তোরা এখানে কি করিস? আর তোরা রাজীবকে এভাবে আটকিয়ে রাখছিস কেন? যা এখান থেকে, কাজ নেই তোদের? যাচ্ছে আপু। আর তুই এখানে কি করিস? খালি বন্ধুদের সাথে আড্ডা আর আড্ডা, তাই না? আজ থেকে তুই আমাকে টাচ করবি না, শয়তান একটা। বলেই চলে গেল। আর আমি আবুলের মতো দাঁড়িয়ে ওর যাওয়া দেখছি। এটা কি হলো আমার সাথে? আমি তো যেতেই চাইছিলাম, কিন্তু বন্ধুরাই তো যেতে দিল না। এখন কি হবে আমার? পরে আমি জলদি করে ঘরের দিকে পা বাড়ালাম, কিন্তু ঘরে ঢোকার আগেই ওই আহাম্মুক, তোর কি কাণ্ডজ্ঞান হবে না? নতুন বউকে ঘরে একা রেখে বন্ধুদের সাথে আড্ডা দেস? যা যা ঘরে যা, দেখ কপালে কি আছে। যাচ্ছি, দেখি কি আছে কপালে। পরে আমি ঘরের দরজার সামনে গেলাম, একটু হালকা করে দরজা খুলে দেখি বিছানা দুইটা করা, একটা খাটে আর একটা নিচে করা। তাই আমি ভিতরে ঢুকে বললাম, এই নিচে বিছানা করছো কেন? কেন মানে? এখানে ঘুমানোর জন্যই তো করা হয়েছে। না, তুমি আমার সাথে বিছানায় শোবে, তুমি নিচে শুতে পারবে না। এই মিস্টার, আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে। কিসের ভুল? আমি নিচে ঘুমাবো না, তুই ঘুমাবি। যা নিচে ঘুমা। কি আবল তাবল কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথাটা একদম ঠিক আছে, তুই যা নিচে ঘুমা। আর খবরদার আমাকে ছুবি না, বলে দিলাম। না, আমি নিচে ঘুমাবো না। আর তুমি আমার বউ, আমি তোমাকে ছুবো না তো কাকে ছুবো বলো? কারো ছোঁয়া লাগবে না, তুই নিচেই ঘুমাবি। আর আমাকেও ঘুমাতে দে। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, আমি কোনোদিন নিচে ঘুমাই নাই যে এখন ঘুমাবো। ঘুমাস নাই, এখন ঘুমাবি। বলেই জান্নাত আপু খাটে শুয়ে পড়লো। আর আমি কোনো কথা বলতে পারলাম না। আমি কি করব তাই বাধ্য হয়ে নিচে শুয়ে পড়লাম। দূর, ঘুমো আসছে না তো, ভালো লাগছে না। বাসর ঘরে নাকি এমন হয়? তাহলে বলবো কারো কপালে যেন এমন না হয়। ও আল্লাহ, তুমি কই? একটা দড়ি ফেলাও, আমি উপরে উঠা যাই। আর ভালো লাগে না। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি, কখন বুঝি নাই। সকালে যখন ঘুম ভাঙলো দেখি আমি নড়তে পারছি না। তাই ভালো করে চোখটা খুলে দেখি জান্নাত আপু আমার উপরে শুয়ে আছে। তাই আমি তাড়াতাড়ি উঠে পড়লাম, না জানি আবার কি বলবে। আমি উঠছি, তাই জান্নাত আপুর ঘুম ভেঙে গেছে। আর উঠেই, ওই তুই উঠলি কেন? না মানে তুমি আমার উপরে শুয়ে আছো, তাই ভাবলাম যদি আমি ছুঁই তাহলে তোমার সমস্যা হবে। এটা বলে আমি বাথরুমে ফ্রেশ হতে চলে আসলাম। ওকে কোনো কথা বলতে দিলাম না, আর কিছু বলার নাই। যে মেয়ে তার স্বামীকে নিচে ঘুমাতে দেয় তার সাথে আমার কথা নাই। আমার অনেক কষ্ট হয়েছে নিচে শুয়ে। আমার মনে হয় জান্নাত আপু আমাকে ভালোবাসে না। যদি ভালোই বাসতো তাহলে এমন করতে পারতো না। আমি ফ্রেশ হয়ে ঘরে এসে দেখি জান্নাত আপু নেই, মনে হয় বাইরে গেছে। তাই আমিও আর খোঁজাখুঁজি না করে কলেজের ড্রেস পরে রেডি হয়ে বসার ঘরে গেলাম। গিয়ে দেখি সবাই বসে আছে, আর আমাকে কলেজ ড্রেস পরে দেখে আম্মু বলল, কি রে, তুই কি কলেজে যাবি? যাবো। কেন, যেতে কি মানা আছে নাকি? মানা থাকবে কেন? বলেছিলাম তুই কালকে বিয়ে করলি আর আজই কলেজে যাবি, তাই বলছিলাম। না আম্মু, আজই কলেজে যাব। আর বিয়ের জন্য কি আমার পড়ালেখা থেমে যাবে নাকি? আমি আমার মতো চলবো। আচ্ছা, খেয়ে যা, তোর সাথে পরে কথা বলবো। না, আমি এখন খাবো না, একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আচ্ছা যা। আমি চলে আসলাম, কিন্তু জান্নাত আপুকে কিছুই বলিনি। আর ওর দিকে তাকাইও নাই, তাকিয়ে লাভ নাই, কারণ রাতে যে কাজ করেছে এরপরে আমার মনে হয় শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছে। আমি কলেজে চলে আসলাম। যেই না কলেজে গেছি দেখি সবাই আমাকে দেখে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। তাই ওদের কাছে গিয়ে বললাম, কি রে এইভাবে তাকিয়ে আছিস কেন? কি দেখিস? তুই কাল বিয়ে করলি আর আজ কলেজে? কেন, আসতে পারি না মনে হয়? আসতে পারিস, কিন্তু এখন নতুন বিয়ে হয়েছে। ওই তুই ভাবির সাথে মজা করবি কয়দিন, আর তুই কলেজে চলে আসলি, তাই বললাম। আমার ইচ্ছা, আমার যখন মন চাই কলেজে আসব, যখন মন চাইবে না কলেজ থেকে চলে যাব। ওরা আর কিছুই বলল না। ওরা বুঝে গেছে আমার মন খারাপ, তাই এমন করছি। পরে আমি সব ক্লাস করে বের হলাম। যেখানে আমি একদিনও সব ক্লাস করি না সেখানে আমি আজ সব ক্লাস করছি। আর তা দেখে অবাক সবাই। আমার ফোন বন্ধ ছিল, কেউ ফোন দিতে পারবে না। তাই একটা কাজ করি, তাহলে তো বন্ধুদের সাথে আড্ডা দেই, তখন দেখি মন ভালো হয় নাকি। পরে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। প্রায় রাত 8টা পর্যন্ত আড্ডা দিলাম। পরে মোবাইল খুলে দেখি মায়ের আর বাবার নাম্বার থেকে 100টা কল আসছে, আর জান্নাত আপুর নাম্বার থেকে 150টার মতো। তাই আমি ভাবলাম বাসায় কিছু একটা হয়েছে কিনা, তাই তাড়াতাড়ি বাসায় রওনা দিলাম। হাঁটতেছি, এমন সময় দেখি জান্নাত আপুর ফোন আসছে। আমি ওর ফোন ধরলাম না, আবার হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটতেই মায়ের নাম্বার থেকে ফোন আসলো, রিসিভ করলাম। মা বলো। হারামজাদা, তুই সারাদিন ধরে বাসায় ফিরিস না, আর তোর ফোন বন্ধ কেন? মা, আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম তাই দেরি হয়ে গেছে, আর ফোন এমনি বন্ধ করে রেখেছিলাম। তুই এক্ষুনি বাসায় আয়। বাসার কাছে আছি।
আসছি আমি। পরে ফোন কেটে দিয়ে বাসার দিকে আসলাম। বাসায় এসে কলিং বেল দিতে দরজা খুলে গেল। মনে হয় আমার জন্য অপেক্ষায় ছিল। আমি ভিতরে ঢুকে অবাক। আমি ঘরের ভিতরে ঢুকে দেখি মা বাবা, জান্নাতের মা বাবা সবাই বসার ঘরে বসে আছে, কিন্তু জান্নাত আপুকে দেখছি না। জান্নাত কই গেল? আইসে হারামজাদা। ওই কই ছিল এতক্ষণ? তুই জানিস ঘরের কি অবস্থা? কি হয়েছে ঘরে? তুই জানিস বৌমা এখনো কিছু খায়নি, সেই সকাল থেকে না খেয়ে আছে। ও কেন না খেয়ে আছে? তুই নাকি ওর সাথে রাগ করেছিস, তাই না খেয়ে আছে। আমি দেখছি বলে নিজের ঘরের কাছে আসলাম। দেখি গেট লাগানো। কয়েকবার টোকা দিলাম, পরে আমার কণ্ঠ পেয়ে দরজা খুলে গেল। দরজা খুলতে দেরি, কিন্তু আমাকে টেনে নিতে দেরি হলো না। আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে দরজা লাগিয়ে শুরু করে দিল। কি শুরু করলো বুঝেন নাই তো? দাঁড়ান বুঝিয়ে বলি। জান্নাত আপু আমাকে ভিতরে নিয়ে আমার সুন্দর গায়ের উপরে ভালোবাসার অত্যাচার শুরু করে দিল। কি হচ্ছে এটা? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তো, ছাড়ো। চুপ করে থাকো, বেশি কথা বলবে না। যা করছি করতে দাও। সারাদিন কষ্ট দিয়ে তো মন ভরেনি, একটু আদর করছি তাও ওনার সমস্যা। আমি কিভাবে কষ্ট দিয়েছি? তুমি তো আরামেই আছো তাই না? আর এখন কেন কান্না করছো? আমি কই আরামে আছি? তুমি না থাকলে যে আমার কিছুই ভালো লাগে না। আর আমি জানি তুমি কেন এত রাগ করে আছো। তুমি সারাদিন মোবাইল কেন বন্ধ করে রাখছো, এটা বলো। আমার ফোন আমি বন্ধ করেছি, এতে তোমার কি? তুমি নিজের মতোই থাকো। আর আমি তোমার উপর রাগ করিনি। আর তুমি সারাদিন না খেয়ে আছো কেন? যাও খেয়ে নাও। আমি তো তোমাকে ছাড়া খাবো না। আগে তুমি খাবে, পরে আমি খাবো। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। না খাইলে নাই, আমি খাবো না। আর আমি কেনই বা রাগ করবো তোমার উপরে? তুমি তো কোনো অন্যায় করনি যে আমি রাগ করব। না, আমি কালকে তোমার উপর অন্যায় করেছি, দোষ করেছে তোমার বন্ধুরা, কিন্তু আমি শাস্তি দিছি তোমাকে। আর এই শাস্তির ফল পাচ্ছি আমি। আমি তো তোমাকে কিছু বলিনি যে তুমি শাস্তির ফল পাচ্ছ। আর তুমিও বা কখন আমাকে শাস্তি দিলে? আমার তো মনে নেই। আমি জানি তুমি যা করো সব সঠিক কাজ করো। তুমি তো কোনো ভুল করতে পারো না, সব ভুল তো আমি করি। দেখো, সারাদিন অনেক কষ্ট দিয়েছ, প্লিজ আর কষ্ট দিও না। আমি আর নিতে পারছি না, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি কোনো ভুল করো নাই, আমি ভুল করেছি। আর আমি তোমাকে এখন সারাদিনের সব ফুলের মাসুল দেব। আগে তুমি খাবার খেয়ে নাও। কি মাসুল দিবে শুনি? যা করার করব, আগে খেয়ে নাও। চলো খাবার খাবে, আমার অনেক ক্ষুধা লাগছে। চলো। না, আমি খাবো না। কেন খাবা না? আমি তো মাপ চেয়ে নিচ্ছি, তাও কেন খাবে না? তুমি না খাওয়াই দিলে আমি খাবো না। ও তাই বুঝি? আমার পিচ্ছি বরটা আমার হাতে খাবে বুঝি? যাও, অনেক ক্ষুধা লাগছে। পরে জান্নাত খাবার আনতে গেল। আর আপনারা ভাবছেন হয়তো আমি কেন এত তাড়াতাড়ি মাফ করলাম। আরে ভাই, বড়টা তো আমার, তাহলে আমি রাগ করলে তো আমারই ক্ষতি হবে তাই না? যদি আমি রাগ করি তাহলে তো ভালোবাসা পাবো না, তাই আর রাগ করি নাই। একটু পরে জান্নাত খাবার নিয়ে আসলো। দেখি 2টা প্লেট নিয়ে আসছে, তাই আমি বললাম, এই তুমি 2 প্লেটে খাবার আনছো কেন? শুধু কি তুমি খাবে, আমি খাবো না? দুজনে 1 প্লেটে খাবো। তুমি আমায় খাইয়ে দিবে আর আমি তোমায়। কি খাবে না আমার হাতে? ও মা, বলতে দেরি ভাত এনে খাইয়ে দিতে দেরি হলো না। পরে আমিও খাইয়ে দিলাম। এভাবে খাওয়ানোর পর জান্নাত প্লেট ধুয়ে বাকি সব কাজ করে রাত 10টার দিকে রুমে আসলো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু উনি এসে টানাটানি শুরু করে দিল। এই ওঠো, ওঠো। আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো তাই। আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম তুমি খাটে শোবে আর আমি নিচে ঘুমাবো। কি বললি? তুই নিচে ঘুমাবি মানে? তুই এখানে আমার পাশে ঘুমাবি। আর যদি এখন আমাকে ছাড়া অন্য জায়গায় শুবি, তাহলে তোর খবর করে ছাড়বো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো করে বললেই তো হয়। এত ভয় দেখাও কেন? আমি তো তোমায় ছাড়া ঘুমাবো না, শুধু একটু দুষ্টামি করছিলাম তাই আর কি। এখন শুয়ে পড়ো, আমি লাইট বন্ধ করে আসছি। আমি শুয়ে পড়লাম। পরে জান্নাত লাইট বন্ধ করে ডিম লাইট আলো জ্বালিয়ে দিল। আহ, কি রোমান্টিক সময় রে ভাই। লাল ডিম লাইটের আলোতে জান্নাতকে একদম পরীর চেয়েও সুন্দর লাগছে মনে হয়। জান্নাত আমার বুকের উপর শুয়ে। কি দেখছো এমন করে? আমার পরীর চেয়েও সুন্দর বউকে দেখছি। শুধু কি দেখেই যাবে নাকি আর কিছু করবে? আর কি করব? না, কিছু করা লাগবে না, তুমি ঘুমাও। বলেই আমার বুকের থেকে বালিশে শুয়ে পড়ল। এই, আমি তো মজা করছিলাম, তুমি কি রাগ করলে? ওকে জোর করে আমি আমার বুকে নিয়ে আসলাম। ছাড়ো আমায়, ছাড়ো। না, ছাড়বো না। আমি আমার বউকে ধরেছি, তোমার কি? তাই তো। আচ্ছা, আমার একটা কথা রাখবে? কি কথা বলো? আমি তোমার সব কথা দরকার পড়লে আমার জীবন দিয়ে রাখার চেষ্টা করব। জীবন দেওয়া লাগবে না, শুধু ভালোবাসা দিলেই চলবে। কি কথা বলো? আমার না একটা বেবি লাগবে, তোমার মতো। তাই বুঝি? তার জন্য কি করা লাগবে একটু শুনি। কেন, তুমি মনে হয় জানো না? আমি তো পিচ্ছি মানুষ, আমি কি করে জানবো? তুমি আমার বড়, তাই তুমি শিখিয়ে দাও। তাই বুঝি আমার পিচ্ছি বর?
হুম। আর কিছু বলতে পারলাম না, তার আগে ইতিহাস গড়া শুরু হয়ে গেছে। এই ইতিহাস কোথাও কোনোদিন বইয়ে পাওয়া যাবে না, শুধু বিবাহিতরাই বলতে পারবে। সকালে ঘুম ভাঙার পর দেখি জান্নাত আমার বুকের উপর নেই। তাহলে গেল কই? ওই তো বাথরুম থেকে গুনগুন গানে আওয়াজ আসছে। তার মানে বাথরুমে আছে মনে হয়, গোসল করতে গেছে। তাই আমি আবার ঘুমিয়ে পড়লাম, কারণ যে পর্যন্ত জান্নাত আমাকে ডাক না দিবে সেই পর্যন্ত আমি উঠবো না। একটু পরে দেখি বাথরুমের দরজা খোলার শব্দ পেলাম, তাই তাড়াতাড়ি আবার শুয়ে পড়লাম। চোখ হালকা খুলে দেখি জান্নাত ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে, কিন্তু মনে হয় সাজায় মন দিতে পারছে না। একটু পরে আমার কাছে আসতে লাগলো, তাই আমি আবার চোখ বন্ধ করে ফেললাম। আমার কাছে এসে আমার কানের ভিতর মনে হয় ওর চুলগুলো দিয়ে সুরসুরি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ও তো জানে না আমার সুরসুরি নেই, তাই দিয়ে লাভ নেই। একটু পরে আর সহ্য করতে না পেরে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। আহ, কি আনন্দ! এই আনন্দ কি আর সহ্য হয়? তাই আমিও রেসপন্স করা শুরু করে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সুখের সাগরে ভাসলাম আমরা দুজনে। জান্নাত যখন ছাড়া পেল, ওরে দুষ্টু পিচ্ছি বড় আমার, জেগে মজা নেওয়া হচ্ছে তাই না? তো কি করব? ঘুম থেকে উঠে দেখি তুমি নেই। পরে দেখি বাথরুম থেকে বের হচ্ছ, তাই ভাবলাম একটু দুষ্টামি করি, যদি কোনো ভালো কিছু হয়। তাই নাকি? তো কি ভালো হয়েছে শুনি। এই যে ইয়ে হয়েছে, এটাই তো ভালো। যা দুষ্টু, তোমার কোনো শরম নেই। শরম থাকলে কি সিনিয়র আপুর সাথে প্রেম করতাম নাকি? আপু বলবা না, নইলে খেয়ে ফেলবো। আচ্ছা, লবণ মরিচ নিয়ে আসো আর খাওয়া শুরু করো। লবণ মরিচ লাগবে না, এমনিতেই কাঁচা খেয়ে ফেলবো। ছি ছি, তোমার ঘৃণা নেই? তুমি আমাকে কাঁচাই খেয়ে ফেলবে? তোমাকে কাঁচা খাবো না, রান্না করে খাবো, এটা আমার ব্যাপার। আচ্ছা খেও, শুধু বলো কোথা থেকে খাওয়া শুরু করবা। বলছি না এটা আমার ব্যাপার। তুমি চুপ থাকো আর রেডি হয়ে নাও, একসাথে কলেজে যাবো। সে না হয় নেব, কিন্তু তার আগে আরো একটা দাও না গো। কি দিব? একটু আগে যা দিলা ওইটা আবার দাও। আর না, অনেক দেরি হয়ে যাচ্ছে, যাও বলছি, রেডি হয়ে নাও। না, আগে দিবা তারপরে। ওই তুই যাবি নাকি? আর কথা না বলে দিলাম বাথরুমে দৌড়, কারণ আমি জানি জান্নাত রেগে গেলে তুই তোকারি শুরু করে দেয়। আমি জান্নাতের এই চেহারাটাকে অনেক ভয় পাই। বাথরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে কলেজের ড্রেস পরে রেডি হয়ে খাবার খেতে গেলাম। গিয়ে দেখি সবাই টেবিলে বসে আছে, আমার মনে হয় আমার জন্য অপেক্ষা করছে, তাই আমিও ওদের সাথে যোগ হলাম। হঠাৎ আউ বলে একটা চিৎকার দিলাম। খাবার খাচ্ছি এমন সময় জান্নাত আমার পায়ে একটা চিমটি কাটলো, তাই আমি চিৎকার দিয়ে উঠছি। আম্মু বলল, কি হয়েছে, এভাবে চিৎকার দিস কেন? কিছু না। মা, মনে হয় ওকে মশা কামড় দিচ্ছে। আম্মু অনেক বড় মশা। চুপচাপ খা। আমি আর কথা না বলে খেতে লাগলাম। জান্নাত আমার সহ বাকি সবার প্লেটে খাবার দিচ্ছে, আর আমরা খাবার খাচ্ছি। পরে আমি বললাম, এই জান্নাত তুমিও খেয়ে নাও। না, পরে খাবো, তোমরা আগে খেয়ে নাও। না মা, তুইও বস, খেয়ে নে আমাদের সাথে। না না, তোমরা খেয়ে নাও। না বসো, খেয়ে নাও। কি করে খাবো? হাতটা কেটে গেছে। কি করে কাটছে তোমার হাত? কিভাবে কাটছে? এই তো রান্নাঘরে পেঁয়াজ কাটতেছে। একটু সাবধানে কাজ করতে পারো না? এ রাজীব, তুই ওকে খাইয়ে দে। আচ্ছা। পরে আমি জান্নাতকে খাইয়ে দিতে লাগলাম, আর ও আমাকে চোখ টিপ মারলো। আমি বুঝে গেছি ওর হাত কাটেনি, ও আমার হাত থেকে খাওয়ার জন্য এই নাটক করছে। এখন থেকে আমিও করব। পরে খাওয়া দাওয়া শেষ করে জান্নাত গেল রেডি হতে, আর আমি সোফায় বসে মোবাইল টিপতে থাকি। একটু পরে জান্নাত রেডি হয়ে আসলো, আর আমি ওকে নিয়ে কলেজের দিকে হাঁটা শুরু করলাম। এই রাজীব, রিক্সা ডাকো। আচ্ছা। পরে রিকশায় উঠে আমি আর জান্নাত কলেজে যাওয়া শুরু করলাম। আমি জান্নাতের হাতের দিকে তাকিয়ে আছি। অনেক ইচ্ছা করছে হাতটা ধরতে, কিন্তু সাহস করতে পারছি না। আমার তাকিয়ে থাকা দেখে জান্নাত নিজেই আমার হাত ধরলো, আর কানে কানে বলল, এত লজ্জা কেন নিজের বইয়ের কাছে? আমি কিছু না বলে একটা মুচকি হাসি দিলাম। একটু পরে কলেজে আসলাম, আর জান্নাত আমায় বলল, ওই একদম সোজা ক্লাসে চলে যাবা, আর খবরদার কোনো মেয়ের দিকে তাকিয়েছো তো তোমার খবর আছে। ঘরে যদি তোমার মতো সুন্দরী এত মিষ্টি একটা বউ থাকে, তাহলে কি কেউ অন্য মেয়ের দিকে তাকাবে? চিন্তা কইরো না, তাকাবো না। জানে তুমি কেমন, মেয়ে দেখলে লুচুগিরি করে, সে নাকি মেয়েদের দিকে তাকায় না। এটা তুমি কি বললা? আমি লুচু? লুচু নয় তো কি? আর কথা বলো না, যাও ক্লাসে, আমার ক্লাস আছে, দেরি হয়ে যাচ্ছে। ক্লাসিকে বন্ধুদের সাথে বসলাম আর আড্ডা দিতে লাগলাম। পরে ক্লাসে স্যার আসায় আর বেশি আড্ডা না দিয়ে ক্লাসে মন দিলাম, কিন্তু কিছুতেই মন বসছে না। বারবার কাল রাতের ইতিহাসের কথা মনে পড়ছে। পরে ক্লাস করে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হলাম। ক্যাম্পাসে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে আর কার সাথে কথা বলছে। কার সাথে কথা বলছে তা দেখার জন্য আমি একটু সামনে এগিয়ে দেখার চেষ্টা করলাম। এ কি, এ তো নিলয় ভাই, ইনি তো জান্নাতের সাথে পড়েন। একটু সামনে গিয়ে দেখি কি বলে ওরা।
প্লিজ জান্নাত, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। তাতে আমার কি? আমি তোমাকে ভালোবাসি না। একটা কথা শোনো, আমি শুধুমাত্র রাজীবকে ভালোবাসি। আরে ও তো পিচ্চি ছেলে, ওকে তুমি কিভাবে ভালোবাসো? রাজীব ছোট হোক আর বড় হোক তাতে তোমার কি? আমি ওকে ভালোবাসি, এটাই সত্য। আর ও যে আমার স্বামী এটা জানো। আর যদি আমার স্বামীর সম্পর্কে একটা খারাপ কথা বলো, আমার থেকে খারাপ কেউ হবে না। একটা পিচ্চি ছেলেকে বিয়ে করছো, আমার মতো হ্যান্ডসাম ছেলে থাকতে। ওকে তোমার সাথে মানায় না, তোমাকে শুধু আমার সাথে মানাই। জান্নাত নিলয়কে থাপ্পড় মারলো, আর তাও আমার জন্য। আমি তা দেখে অবাক। তোর কাছ থেকে শিখতে হবে আমাকে কার সাথে মানায় আর কার সাথে মানায় না। জানোয়ার একটা, দূর হয়েছে আমার চোখের সামনে থেকে। আর যদি দেখি আমার সামনে, তোরে ওই দিন আমি শেষ করে ফেলবো। এই বলে জান্নাত চলে আসতে লাগলো, আর নিলয় জান্নাতের হাত ধরলো। আর তা দেখে আমার মাথা গরম হয়ে গেছে, তাই আমি গিয়ে, নিলয় ভাই হাতটা ছাড়েন। আয়শা পড়ছে তোমার পিচ্চি বর। পিচ্ছি হলেও ভালো আছি। আপনার মতো লম্পট না আমি, যে অন্যের বউয়ের হাত ধরে টানাটানি করি। ওর হাতটা ছাড়েন বলছি। যদি না সারি তো কি করবি তুই? আর কিছু বললাম না, ডাইরেক্ট মেইন পয়েন্টের দিকে দিলাম লাথি। আর মনে হয় না বাবা হতে পারবে। নিলয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিলাম। আর ভবিষ্যতে কোনো মেয়ের সাথে কিছু করার আগে 1 কোটিবার ভাববে। আমি জান্নাতকে নিয়ে চলে আসলাম, আর আশেপাশে চেয়ে দেখি সবাই আমার কাজের জন্য হাততালি দিচ্ছে। আর জান্নাত তো আমার দিকে অবাক চোখে চেয়ে রইল। বাসায় এসে আমি কোনো কথা না বলে ঘরে ঢুকে বাথরুমে গেলাম ফ্রেশ হতে, সাথে গোসল করব। কিন্তু শরীরের পানি ঢালার পরে দেখি আমি কাপড় নিয়ে আসি নাই, তাই আম্মুকে ডাকছি। মা, মা, ও মা, আমার কাপড় দিয়ে যাও, আমি তো কাপড় আনি নাই। কে জানি ঘরে আসলো, বুঝলাম না, কিন্তু তাও বললাম, আমি তো কাপড় আনি নাই, একটু কাপড়টা দেন। যেই আসেন ঘরে। পরে আলমারি খোলা শব্দ পেলাম, কিন্তু বাইরে তাকাতে পারছিলাম না লজ্জার কারণে। একটু পরে কে যেন আমার বাথরুমের দরজায় টোকা দিচ্ছে। দরজা খুলে দেখি, আরে এটা তো জান্নাত, তাই আমি ওকে ভিতরে টেনে নিয়ে আসলাম। এই কি করছো তুমি? ছাড়ো, ভিজে যাবো তো। ভিজলে কিছু হবে না, এখন তুমি আমার সাথে গোসল করবে আর আমিও। ছি, কি বাজে হাসি দিলা তুমি। আচ্ছা গোসল করব ঠিক আছে, কিন্তু আমি তো কাপড় নিয়ে আসি নাই। আগে নিয়ে আসি, তারপর না হয় একসাথে গোসল করব। আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি এখনই আমার সাথে গোসল করবা। পরে আমি পানির ট্যাপ ছেড়ে দিলাম, দুজনে ভিজে গেলাম। পরে আর কি, বউ পাশে থাকলে যা হয় আমিও তাই করলাম। এইভাবে আমাদের দিনকাল চলে যেতে লাগলো, হাসি কান্না দুষ্টুমির মধ্যে দিয়ে। 1 মাস পর একদিন হঠাৎ জান্নাত বমি করছে আর মাথা ঘুরে পড়ে গেল। আমি তো তা দেখে ভয় পেয়ে গেলাম। সাথে সাথে ডাক্তার আনা হলো, জান্নাতের বাবা মা সবাই আসলো। এরপর ডাক্তার চেক আপ করে যা বলল তা শুনে আমি তো এত খুশি হয়েছি তা বলার মতো না। আমি নাকি বাবা হব, এটা শুনে কোনো বাবারই মাথা ঠিক থাকে না। সবার সামনে জান্নাতকে কোলে তুলে ঘোরাতে লাগলাম, আর জান্নাত তো লজ্জায় লাল হয়ে গেছে। যখন আমার হুঁশ ফিরল তখন আমি নিজে ওকে ছেড়ে দিলাম। পরে বাবা আমাকে মিষ্টি আনতে পাঠালো। আমি মিষ্টি এনে দেখি আমার বাসায় আমাদের আত্মীয় স্বজন ভরে গেছে। আর আমার এবং জান্নাতের বন্ধু বান্ধবীরা বাসায় এসে জান্নাতের সাথে গল্প করছে। আমাকে মিষ্টি হাতে নিয়ে দেখে সবাই ফকিরের মতো ঝাঁপিয়ে পড়ছে। মনে হয় কতকাল মিষ্টি খায় না, শালা সবগুলো ফকির মনে হয়। খাওয়া দাওয়া গল্প মাস্তি শেষ করে সবাই যে যার বাসায় ফিরে গেল, আর আমি জান্নাতকে নিয়ে ব্যস্ত হয়ে রইলাম। জান্নাতের প্রতি আমার পরিবারের যত্ন বেড়ে গেছে। জান্নাতকে আমরা যত্ন করতে লাগলাম এবং কোনো প্রকার কাজ করতে দেওয়া হয় না। এভাবে দেখতে দেখতে আমার ইন্টার পরীক্ষা হয়ে গেল এবং রেজাল্ট দিল। অতটা ভালো করতে পারি নাই, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো। আমার পরীক্ষার সময় জান্নাত আমাকে অনেক সাহায্য করেছে। আমি একটু ফাঁকি দিলে আমার কান ধরে পড়াইছে। আর আজকে জান্নাত আপুর কষ্টের ফল পাইলাম। এভাবে আরো কয়েকটা মাস কেটে গেল। একদিন আমি কলেজে গিয়েছিলাম, বাসায় ফিরতেই মা জিজ্ঞাসা করলো, এই তোর জান্নাতের সাথে কি হয়েছে? কই কিছু হয়নি তো। তাহলে সকাল থেকে না খেয়ে আছে কেন? এই অবস্থায় না খেয়ে থাকলে ওর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তুমি খাবার ঘরে পাঠিয়ে দাও, আমি দেখছি কি হয়েছে। আমি আমার রুমে গিয়ে দেখি জান্নাত বসে কাঁদছে। আমি গিয়ে কাঁধে হাত দিতেই হাত ছড়িয়ে দিই আর বলে, আমায় একদম টাচ করবি না। কেন, কি হয়েছে? আমি তো পুরনো হয়ে গেছি, তাই আবার আরেকজনকে পেয়ে গেছিস। আরে এসব কি আজে বাজে কথা বলছো? আমি আবার কাকে পেয়েছি? তাহলে এইসব কি? তারপর আমাকে কিছু SMS দেখালো। এটা দেখে আমার মাথায় হাত। আমি বললাম, আরে এসব তো আমার এক বান্ধবীর কাজ, ও তোমার সাথে মজা করছে। আমি বিশ্বাস করি না। দাঁড়াও, আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। তারপর আমি ওই নাম্বারে কল দিলাম। কল ধরে বললাম, ওই তুই এইটা কি করেছিস? আরে আমি তো মজা করেছিলাম।
বন্যা আমার স্কুল লাইফের ফ্রেন্ড। তোর মজা আমার জন্য সাজা হয়ে গেছে। আচ্ছা তুই ভাবিকে ফোনটা দে। তারপর আমি জান্নাতকে ফোন দিলাম। বন্যা কি বললো আমি কিছুই শুনলাম না। তারপর সরি, আমার ভুল হয়ে গেছে। আমি চুপ করে আছি। আরে বললাম তো সরি, আজ বুঝেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। এর মধ্যে মা খাবার নিয়ে এলো আর দিয়ে চলে গেল। আমাকে খাইয়ে দিবে না? আমি চুপ করে আছি। এবার কথা না বললে কিন্তু আমি ওই দূর আকাশে চলে যাব। কথাটা শোনা মাত্রই আমি জড়িয়ে ধরলাম আর বললাম, ভুল করেও আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবেন না, তাহলে যে আমি বাঁচবো না। এটা শুনে কেঁদে দিল আর বলল, এতটা ভালোবাসো আমায়? নিজের থেকেও বেশি। তারপর আমি জান্নাতকে খাইয়ে দিলাম। ধীরে ধীরে ডেলিভারির দিন ঘনিয়ে আসতে লাগলো আর মনে হতে লাগলো আমি জান্নাতকে হারিয়ে ফেলবো না তো। আজকের জান্নাতে ডেলিভারি হবে, না জানি কি হয়। আল্লাহ তুমি দেখো আমার সন্তান আর জান্নাতের যেন কিছু না হয়। আজ যেন ভয়টা আরো বেশি করছে। এখনো ডেলিভারি শেষ হয়নি। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে বলল, শুভকামনা রাজীব সাহেব, আপনার মেয়ে সন্তান হয়েছে। আমি তো শুনে কেঁদে দিয়েছি খুশিতে। পরে চোখ মুছে, জান্নাত কেমন আছে? জান্নাত এখন সুস্থ আছে, তবে জ্ঞান ফিরে আসেনি। জ্ঞান ফিরে আসলে সবাই দেখতে পারবেন। এটা বলে ডাক্তার চলে গেল। সবাই আমার মেয়ের কাছে গেল, সাথে আমিও গেলাম। আমার মেয়ে দেখে একদম ওর মায়ের মতো হয়েছে। পরে সবাই আমার মেয়েকে নিয়ে জান্নাতের কাছে গেল, সাথে আমিও আছি। জান্নাতের কাছে গিয়ে প্রথমে আমি ওর কপালে একটা চুমু দিলাম আর সবাই যে যার মতো চলে গেল। আমি আমার মেয়েকে জান্নাতের কোলে দিলাম মেয়েকে পেয়ে চোখ দিয়ে পানি পড়ে কেন? আর আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আরে পাগলি কাঁদে না, আমাদের মেয়ে তো, এতে কাঁদার কি আছে? আমি ওই কাঁদছি, শুধু অবাধ হচ্ছ পানি বেরিয়ে আসছে আনন্দে। আমি হাসবো না কাঁদবো বুঝতেছি না, তাই আমি আর কিছু বললাম না। জান্নাতকে রিলিজ করে দিল, কারণ বেশি কিছু হয়নি তাই জলদি ছুটি দিল। জান্নাত আর আমার মেয়েকে পেয়ে বাড়ির সবাই আনন্দের সীমা নাই। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।